আইএমএফের ঋণের কিস্তি পেতে সবই করবে সরকার, প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক। অর্থনীতি চাঙ্গা করতে সহায়তা করছে চীনের বিআরআই, জানালেন প্রধান উপদেষ্টা। কারখানায় স্থানান্তরের প্রস্তাব। ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমার ৩ বছরের কারাদণ্ড, প্রতারণার মামলায় সাজা। রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের জোটের প্রশ্নই আসে না, বিএনপির বক্তব্যকে একতরফা দাবি। শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী ঢাকায় গ্রেপ্তার, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরো ৭ জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত পূরণে সরকার করণীয় সবই করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল ও সঠিক পথে রয়েছে বলে মনে করছে আইএমএফ। সংস্থাটি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এখন অর্থনীতির স্বার্থে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এর আগে সকালে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ সচিব। বৈঠকে ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত নিয়ে আলোচনা হয়। এ সময় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বাংলাদেশের নানা পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পরিবর্তিত অর্থনীতির গতি প্রকৃতিও তুলে ধরেন। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এনগেজ, আমরা আলাপ করবো অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি ওইটা করে আমরা ট্রাই করব। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আইএমএফ এর ঋণের চতুর্থ পঞ্চম কিস্তি পেতে শর্ত পূরণ করবে সরকার, সব শর্তই পূরণ করবে। সেই শর্তগুলো কি কি এবং এই শর্ত পূরণ করতে গেলে জীবন মানে কি ধরনের পরিবর্তন আসতে পারে বা কি প্রভাব পড়তে পারে? অর্থ উপদেষ্টা কি বললেন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে? আজকে সকালে যখন ঈদের পর প্রথম কার্যদিবস শুরু হয়, প্রথমেই আমরা অর্থ উপদেষ্টার দপ্তরে গিয়েছিলাম। তিনি আমাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন এবং সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের এই যে নতুন করে ট্যারিফ যা শুল্ক আমাদের উপরে আরোপিত হয়েছে সেটির আসলে কী ধরনের প্রভাব পড়বে। কারণ এর আগে 15% ছিল, নতুন করে 37% আরোপিত হয়েছে। সেক্ষেত্রে 52% এই ধরনের ট্যারিফটা আমাদের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে বলে ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে চলে এসেছে। উনি কিন্তু এটি আসলে উড়িয়ে দিয়ে বলেছেন যে আসলে সেরকম কোনো প্রভাবই পড়বে না বলে উনি আশা প্রকাশ করছেন। আর যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কিন্তু প্রায় $7 বিলিয়ন ঘাটতি আছে। আমরা আসলে বেশি সেখানে এক্সপোর্ট করি, তাই যুক্তরাষ্ট্র মূলত তাদের রেভিনিউ জেনারেট করার জন্য এই ধরনের শুল্ক আরোপ করেছে বলে এইটাই আসলে ওনার অর্থ উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকের তার কিছুক্ষণ পরে প্রায় 11টা নাগাদ আইএমএফ এর সাথে আমাদের যে বৈঠক হয়েছে অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবালয়ে, সেখানে আইএমএফ যে ঋণ সহায়তা দিয়ে আসছে তার চতুর্থ এবং পঞ্চম কিস্তি বাকি, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়ে যে জিডিপি রেশিও বাড়ানোর কথা আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও একটু বেটার করার কথা তারা বলেছে বলে আমাদের অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এছাড়া বাজেট যে ঘাটতি রয়েছে, প্রতি বছরে বাজেটে একটা বড় অংশ ঘাটতি থাকে, সেই ঘাটতি কমানোর জন্য ওনারা কিন্তু বলেছেন। এছাড়া ভ্যাটের সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কথা বলেছেন এবং অর্থ উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। উনি যেটি জানিয়েছেন যে ভ্যাটের সিঙ্গেল ডিজিট হয়তোবা এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু তারা কাছাকাছি এখানে যাবে বলে আশা করছে। অর্থ উপদেষ্টা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক আছে, সেখানে ডলারের যে দাম সেটা আসলে কিভাবে নির্ধারণ হবে সেটা কিন্তু আইএমএফ দীর্ঘদিন ধরে বাজারের উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছে। এখন একটা বাধা ধরা দামে সরকার থেকে আরো 120 টাকা 122 টাকা করে সরকার যে বিক্রি করছে সেই দামটা কিন্তু আইএমএফ বলছে ছেড়ে দিতে হবে, বাজারই ঠিক করবে আসলে এই দাম। সেই বিষয়ে আইএমএফ এর সাথে কিন্তু বৈঠক
বৈঠক আছে বাংলাদেশ ব্যাংকের, এবং তারপরে ডলারের বিষয়টা একটা সুরাহা হবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। পাশাপাশি এনবিআর এর সাথে বৈঠক আছে, সেখানে ভ্যাটের বিষয়টা উঠে আসবে এবং সেই ভ্যাটের বিষয়টা উঠে আসার পর এনবিআর এর এই ভ্যাট শুল্ক আরোপ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এবং এই চতুর্থ এবং পঞ্চম কিস্তির জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অর্থ উপদেষ্টা বলছে ইতিমধ্যে বাংলাদেশটা স্টেবল অর্থনৈতিক পজিশনে আছে, সেটি আইএমএফ স্বীকার করেছেন বলে উনি জানিয়েছেন। সেক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি সেটি পেতে কোনো সমস্যা হবে না বলে উনি আশাবাদ ব্যক্ত করছেন। পাশাপাশি আমাদের বাজেটের সাইজ কত হবে সেই বিষয়টা ওনারা জানতে চেয়েছেন, এবং আমরা যে ঘাটতি করছি সেটি আসলে কিভাবে এই বাজেটের সামনে যে জুন মাস আসছে সেটি কমিয়ে আনা যায় সেই বিষয়ে কিন্তু অর্থ উপদেষ্টার সাথে আইএমএফ কিন্তু আলোচনা করেছেন, এবং এই সবগুলো বিষয়ই দ্রুত সুরাহা হবে এবং এরপরে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড় হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এর ফলে বাংলাদেশের যে অর্থনীতি যে চলমান রয়েছে সেটি উনি আশাবাদ প্রকাশ করছে যে এটি আরো স্থিতিশীল এবং গতিশীল হবে, এবং উনি একইভাবে আইএমএফকে এই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। যুক্তরাষ্ট্রের শুল্কারোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিষয়টি কিভাবে সামাল দেয়া যায় তা নিয়ে সরকার কাজ করছে। সকালে সচিবালয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করে নাই। এফেক্ট করেছে কারা? খুব দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ইম্পোর্ট করতে, কারণ পার্চেসিং পাওয়ার কমে গেলে বা ডিউটি বেশি করলে ডিমান্ড কমে যায়। আমাদের একটু লোয়ার এন্ডে, আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার মধ্যেও অধ্যাপক ইউনূস ও মোদির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে বৈঠকের মাধ্যমে সম্পর্কের আমূল পরিবর্তন হবে না। তাদের মতে কোনো একক দলের বদলে রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের জন্যই সেটা সম্মানের হবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই প্রতিবেশী দেশটির গণমাধ্যম ও রাজনীতিকরা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে। এরই মধ্যে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা, ভিসা জটিলতা, ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যেও রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে। এর মধ্যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সরকারের সর্বোচ্চ ব্যক্তির এই বৈঠক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। একটা বিশেষ দলকে সমর্থন করে এসেছে এবং করে। এটা ভারতে বিভিন্ন রিয়াকশন গুলোতে আমরা দেখেছি, বিশেষ ভারতীয় মিডিয়াতে এটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে মানে একটা খুব বেশ আমি বলবো যে অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইনের মতোই চলেছে। বিশেষ দল নয়, রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের সম্পর্ক আগামীতে আরো এগিয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটি দলের সাথে সম্পর্ক রাখলে আসলে এটা কোনো ওয়াইজ কোনো ডিসিশন না, এবং তারা তাদের জায়গা থেকে ফিরে এসেছে আমি বলবো, এবং তারা দেশের জননীতি যেটা বলে বা সাধারণ জনগণের এক্সপেকটেশন অনুযায়ী তারা বাংলাদেশের সাথে সম্পর্ক মেনটেন করতে চায়, রক্ষা করতে চায়। এটা একটা শুভ উদ্যোগ। তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যার মতো ইস্যুতে নিয়মিত আলোচনায় সংকট সমাধান হতে পারে মত বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণার মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এর রায় দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণীতে জানা গেছে 2021 সালে বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে মোটরসাইকেল অর্ডার করেন মুজাহিদ হাসান ফাহিম, কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বা জমাকৃত অর্থ ফেরত না পেয়ে 2024 সালে মামলাটি করেন তিনি।
কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার সুযোগ নেই, কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না হেফাজতে ইসলাম। বিএনপির সঙ্গে শনিবারের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। এই বিবৃতিতে তারা বলছে, বিএনপির সঙ্গে বৈঠক ইস্যুতে একতরফা বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সকালে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ফেসবুক পেজে আরও জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তেই দেশের বর্তমান পরিস্থিতি ও কিছু জরুরি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তারা। এর অংশ হিসেবেই শনিবার বসেছে বিএনপির সঙ্গে। সেখানে বিএনপির কিছু কর্মকাণ্ডে দেশবাসী ও ওলামায়ে কেরামের অসন্তুষ্টির কথা দলটিকে জানানো হয়েছে। অন্যান্য দলের সঙ্গেও এমন বৈঠক হবে। কক্সবাজারের উখিয়ার কুতু পালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন 3 চাচাতো ভাই বোন। সকালে পশ্চিমপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামাত নেতা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং মান্নানের বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল মামুন বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। এমন সময় চাচাতো ভাই মান্নান বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করেন। এ সময় গুরুতর আহত হন দুই পক্ষের 3 জন। তাদের উখিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা বা কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা, সর্বশেষ আপডেট কি? হ্যাঁ, মূলত সকালে যে বাড়ির সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এরপর পরই কথা কাটাকাটি, পরবর্তীতে তারা একে অপরকে ধারালো অস্ত্র আঘাত করে সেখানে 3 জন মারা গেছেন এবং এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যেহেতু তাদের মরদেহ এখনো পর্যন্ত উখিয়া হাসপাতালে রয়েছে এবং সেখানে সুরতহাল করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে প্রকৃতপক্ষে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করা হচ্ছে এবং যারা এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত আছেন তাদেরকেও আসলে ধরার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন। তবে আমি কথা বলেছি এই এলাকায়, অর্থাৎ যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানে তার দুই পরিবারের লোকজন এখনো পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে যে 3 জন মারা গেছে তারা পরস্পরই আত্মীয় এবং বাড়ির মূলত সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। প্রথমে যে কুতুপালং বাজার মসজিদের যে খতিব এবং জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, তিনি তার বাড়ির সীমানা প্রাচীর করছিলেন এবং পরবর্তীতে আব্দুল মান্নান, যে তার আপন চাচাতো ভাই, সেই সীমানা প্রাচীর করতে বাধা দেয়। তো বাধা দেওয়ার এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে বিবাদ, সংঘর্ষ হয়। তো সেখানে একজন নারী, অর্থাৎ মান্নানের যে বোন শাহিনা, সেও ঘটনাস্থলে মারা যায়। আরো কয়েকজন কম বেশি আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারাও প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন হাসপাতাল থেকে। এখনো পর্যন্ত যে দুই পরিবারের যে অন্যান্য সদস্যরা তারা পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এলাকার মধ্যে অনেকটা এই বিষয় নিয়ে অনেকটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু তারা দুই পরস্পর পরিবার, আরো কয়েকজন পরিবার তাদের মধ্যে সেখানে আছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। যেই পুলিশ বলছেন যেই প্রকৃত যারা অপরাধী আছেন তাদেরকে গ্রেফতার করা হবে। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের বিষয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষের ঘটনায় ঢাকা থেকে প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় সকালে জাজিরা থানার এসআই সঞ্জয় বাদী হয়ে 88 জনের নাম সহ অজ্ঞাত আরও 1000 জনকে আসামি করে মামলা করেন। এর আগে শনিবার বিলাসপুরের দুর্বাডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে আহত হন 16 জন। স্থানীয়রা জানান, বিলাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় তারা। সে সূত্রে শনিবার দফায় দফায় হয় সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে।
হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর আত্মসমর্পণ, আদালতে জামিনের আবেদন। ঈদ ছুটি শেষে টানা 9 দিন পর খুলেছে অফিস আদালত, কর্মস্থলে যোগ দিতে আজও ঢাকায় ফিরছে মানুষ। হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন আওয়ামীপন্থী 93 আইনজীবী। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আইনজীবীদের মধ্যে আছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুজ্জামান খান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুডস। উল্টো বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারে বন্ধ হতে বসেছে কোম্পানিটি। অভিযোগ আছে সাধারণ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে প্রতারণার আশ্রয় নেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। 2000 সালের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেড। পূর্ববর্তী ব্যবস্থাপনা এবং বোর্ডের নানা অনিয়মের কারণে সে বছর জানুয়ারিতে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনরি বাংলাদেশ লিমিটেড ফুয়াং ফুডসের 7.61% শেয়ার কিনে নেয়। কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন মিনরি বাংলাদেশের পক্ষে মিয়া মামুন। আইন অনুযায়ী বিএসইসি মিনরি বাংলাদেশকে 30% শেয়ার ধারণের নির্দেশ দিলেও ব্যর্থ হয় মিনরি। কোম্পানির হাল ধরে মিয়া মামুন নিজেই জড়িয়ে যান বিভিন্ন দুর্নীতির সাথে। ফুয়াংয়ের কোনো রকম দায় পরিশোধ বা সরবরাহকৃত মালামালের মূল্য পরিশোধ না করে 5টি ব্যাংক লেনদেনের মাধ্যমে 1,10 লাখ টাকা আত্মসাৎ করেন নিজেই, যা হয় 2022 সালের জুলাই থেকে 2023 অক্টোবর পর্যন্ত। এখানেই শেষ নয়, এরপর নতুন এমডি যোগ দিলে তিনি এপ্রিল 2024 পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদের একজন সাধারণ সদস্য ছিলেন। সে সময় পর্ষদ সভার সম্মানী ছাড়া অন্য কোনো সুবিধা গ্রহণের সুযোগ না থাকলেও তিনি ব্যক্তিগত গাড়ি ভাড়া বাবদ শুধুমাত্র 6 মাসে নিয়েছেন 21,20,782 টাকা। মিয়া মামুন সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে আন্তর্জাতিক ভ্রমণের প্লেন ভাড়া নিতেন ফুয়াং ফুডসের তহবিল থেকে। হলিডে প্ল্যানার নামে প্রতিষ্ঠানের মাধ্যমে 2023 সালে 9টি চেকের মাধ্যমে 21,64,000 টাকার বেশি খরচ করেন, যাতে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের কোনো অনুমোদন নেই। এই ফুয়াং ফুডের তো খাইতে খাইতে কিছু রাখা নাই, দেয়াল পর্যন্ত রাখা নাই। জেলে যাওয়ার এক পায়ের আপর ছিল, আমাকে ধরাই দিছে, এটা ধরাই দিয়ে আবার এটাকে নিয়ে আবার গেম খেলতে চাই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পর। এসব অনিয়ম খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের কাছে অভিযোগ ছিল ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস নিয়ে, এই ধরনের অভিযোগ, সেই বিষয়ে একটা তদন্তর সিদ্ধান্ত নিয়েছে। এমডির বিরুদ্ধে অভিযোগ যেগুলো ছিল সেগুলো নিয়ে তদন্ত হবে। উৎপাদন প্রায় বন্ধ থাকা কোম্পানিটি দুর্নীতির কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকে লোকসানে পড়ে। সবশেষ সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ দেয়নি তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ ঈদের ছুটির পর খুলেছে অফিস আদালত, শুরু হয়েছে কর্মচঞ্চলতা। রমজান ও ঈদে নিত্যপণ্যের দাম কম ছিল এবং ঈদ ভালো কেটেছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের শুল্কারোপে অর্থনীতির উপর প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে, জানান উপদেষ্টারা। এবার ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ছাড়ে প্রায় 1.25 কোটি মানুষ। এর মধ্যে 44 লাখের মতো ইতিমধ্যে ফিরেছে নগরীতে। মোবাইল ফোনের সিমের অবস্থান পর্যালোচনা করে এই তথ্য দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দীর্ঘ ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। আবারও তাই কর্মচঞ্চল্য সচিবালয়। ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি শেষে কাজে মনোনিবেশ করেন তারা।
বাজারে নিত্য পণ্যের দাম কম থাকায় এবার ঈদ ভালো কেটেছে বলছেন উপদেষ্টারা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সমন্বয় করা খুব কঠিন হবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। আমাদের কনটেক্সটে আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখা, দেন উইল এনগেজ, আমরা আলাপ করবো অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি ওইটা করে আমরা ট্রাই করব। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এবারের ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাচ্ছে। প্রথম কর্মদিবস বলছি না, কারণ ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। তো আমার মনে হয় যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। এবারের ঈদটি অন্যবারের চেয়ে ভিন্ন ছিল বলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছেন জানান তিনি। এই ঈদটা অনেকভাবে আমাদের জন্য একদিকে যেমন খুব কষ্টের ছিল, যেমন ধরো আমার খুব ইচ্ছে করছিল যে আমরা যদি যারা আহত হয়েছে, তারপরে যাদের পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের সাথে কাটাবার খুব আগ্রহ, কিন্তু কঠিন। তারপরেও তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি, নাফিসের পরিবারের সাথে, আনাসের পরিবারের সাথে। তো ঈদটা একটু ভিন্ন ছিল। উপদেষ্টারা আরও জানান, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার মামলার বিচারের কাজ দ্রুত শেষ করতে কাজ করছে আইন মন্ত্রণালয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠির নলছিটিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা পুলিশের। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এদিকে সকালে সিলেটের শেখঘাট এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলছে পুলিশ। শেরপুরের ঝিনাইগাতিতে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়া পুলিশের উপর হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 40 জনকে। রাতে ঝিনাইগাতি থানা পুলিশের পক্ষ থেকে থানায় মামলা 2টি দায়ের হয়। এর মধ্যে 13 জনের নামসহ 30 জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলা ও 8 জনের নামসহ 12 জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়। পুলিশ জানায়, প্রতি বছর ঝিনাইগাতির পাইকুড়া বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও 5 এপ্রিল থেকে মেলা শুরু হয়। তবে মেলায় জুয়ার আসর চলার সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপর হামলার ঘটনায় আহত হন ঝিনাইগাতি থানার 2 উপপরিদর্শক, 5 পুলিশ সদস্য। ঝিনাইদহের কালীগঞ্জে হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরা ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা ওসির অপসারণ সহ মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। বিক্ষুব্ধরা জানান, মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের পূর্বশত্রুতার জেরে বেদেপল্লীতে আবু তালেব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র একজনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার পরিকল্পনাকারীকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর নেওয়ার অভিযোগে আজ সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে। পরে শহরের নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করেন। প্রায় 1.5 ঘন্টা চলা এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। পরে ওসির অপসারণে 3 দিনের আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা। হবিগঞ্জের বাহুবলে সালিশ বৈঠকের হামলার জেরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সকালে উপজেলা স্নানঘাট গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানান, শনিবার বিকেলে জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় মীমাংসা করতে সালিশ বসে। এ সময় অভিযুক্ত মোশাহিদ আলী তার সঙ্গীদের নিয়ে সালিশ বৈঠকে হামলা করে। এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। 2 ঘন্টার বেশি সময় ধরে চলায় সংঘর্ষে 50 জনের বেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত 2 জনকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
পাঁচ আগস্টে থানা লুটের ১,৪০০ অস্ত্র ও ২.৫ লাখ গুলি উদ্ধার হয়নি ৮ মাসেও। সেসব অস্ত্রে ঘটছে ছিনতাই ডাকাতি থেকে হত্যার ঘটনা। বিশ্লেষকরা বলছেন এসব দ্রুত উদ্ধার না হলে কঠিন হবে আইন শৃঙ্খলা রক্ষা। তবে পুলিশের দাবি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে, রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। আগস্ট অভ্যুত্থানের সময় দেশের নানা থানায় হয় হামলা, লুট হয় চীনা রাইফেল, এসএমজি, এলএমজি, শটগান সহ ৫,৭৫০টি অস্ত্র ও ৬.৫ লাখের বেশি গুলি। সম্প্রতি এসব অস্ত্রে ঘটেছে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এসব উদ্ধারে ৪ সেপ্টেম্বর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। উদ্ধার হয় ৪,৩৭১টি অস্ত্র ও ৩.৫ লাখের বেশি গুলি। লুটের অস্ত্রে সবচেয়ে বেশি নৈরাজ্য হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে, তাই সেখানে রয়েছে বিশেষ নজরদারি। অবৈধ অস্ত্রধারীকে কোনো অপরাধ করতে আমরা দিব না। আমরা যখনই কোথাও কোনো আমাদের গোয়েন্দা তথ্য আসে যে অমুক ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র আছে, তিনি অন্যায়ভাবে অস্ত্রটা অবৈধভাবে হেফাজতে রেখেছেন, আমরা সাথে সাথে অভিযান করি। যেসব অস্ত্র এখনও নাগালের বাইরে সেসব দ্রুত উদ্ধারে চলছে অভিযান। পাশাপাশি সেই অস্ত্রে যেন অপরাধ না হয় তা নিয়েও সচেষ্ট পুলিশ সদর দপ্তর। পুলিশের যে অস্ত্রগুলো এখনো বাইরে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায়। পাশাপাশি এই অস্ত্রগুলো যেন কোনো ধরনের কোনো কাজে ব্যবহৃত না হতে পারে, সেজন্য আমাদের আসলে গোয়েন্দা নজরদারি আমাদের রয়েছে। তবে ৮ মাসেও লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ত্রুটি দেখছেন অপরাধ বিশ্লেষকেরা। এখন সেই অস্ত্র যদি পরিপূর্ণভাবে উদ্ধার করতে না পারে, তখন নাগরিক মনে তো নিরাপত্তা নিয়ে একটা ভয় তো থাকবেই, যে এই অস্ত্র রাজনৈতিক কোনো কর্মসূচির বিরুদ্ধে বা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যবহার হবে কিনা, কিংবা নাগরিকের নিরাপত্তার প্রশ্নে এই অস্ত্র ব্যবহার হবে কিনা। এছাড়া এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা না গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার রেস্কিউ বোট বা উদ্ধারকারী নৌকা। দীর্ঘদিন ধরে চালু না হওয়া সরকারি নৌযানটি অকেজো হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। নৌযানটি চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি তাদের। বন্যা কবলিত ও উপকূলীয় জেলার জন্য ৬০টি রেস্কিউ বোট তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০২১ সালে ৮টি এবং ২০২২ সালে ৫২ জেলায় এসব বোট হস্তান্তর করা হয়। তবে হস্তান্তরের পর থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে অর্ধ কোটি টাকার নৌযান। কয়েক বছর ধরে জামালপুর জিলা স্কুলের পাশের ব্রহ্মপুত্রের পাড়ে পড়ে আছে নৌকাটি। এতে নৌযান অকেজো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২২ সাল থেকেই দেখতেছে যে এই বোটটা এখানে পড়ে আছে, তো আর কি এটা যেহেতু বন্যার্তদের সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আর কি ওইভাবে ব্যবহার করা হয় নাই। এটা অনেক দিন যাবত এখানে নষ্ট হচ্ছে। এইখানে দেখা যায় স্টুডেন্টরা আসে সেরা উপরে লাভ ঝাপ পারে, তারা পড়ে যায়। নদীর বা ইয়ার দায়িত্বে আছে, তাদের আসলে উচিত এটা সংরক্ষণ করা, কারণ এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। রং ধরে রং ঢং নষ্ট হয়ে যাইতেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর নৌযানটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বর্তমানে এটি আসলে মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই, এবং এখানে যে দেখাশোনা করার জন্য ক্রু ছিল তাদেরও প্রায় আজকে ১ বছর ধরে আপনার বেতন বন্ধ থাকায় তারা এটা দেখাশোনা করতেছে না। নৌযানটির দৈর্ঘ্য ৫৪ ফুট, প্রস্থ ১২.৫০ ফুট আর এর ধারণ ক্ষমতা ৮০ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ নিষিদ্ধ হলেও সাতক্ষীরা উপকূলে এই কাজে নিয়োজিত ৫০,০০০-এর বেশি মানুষ। নদী থেকে পোনা সংগ্রহ করেই জীবন চলে এই দরিদ্র মানুষদের। অনুন্নত উপকূলীয় এলাকায় বিকল্প কাজ না থাকায় এ পেশা ছাড়তে পারছেন না, দাবি তাদের। হতদরিদ্র সব মানুষকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনার তাগিদ মৎস্য কর্মকর্তাদের। জোয়ারের সময় সাতক্ষীরার বড় তিন নদী কপোতাক্ষ, খোলপেটুয়া ও ইছামতিতে চিংড়ির পোনা ধরতে নামেন উপকূলীয় এলাকার অসংখ্য নারী পুরুষ। কারেন্ট চালে বাগদা ও গলদা চিংড়ির পোনার সাথে ধরা পড়ে অন্যান্য জলজ প্রাণী ও পোনাও। বাকি সব ফেলে দিয়ে ফরিয়াদের কাছে এক একটি চিংড়ির পোনা বিক্রি হয় ৪ থেকে ৫ টাকায়। সামান্য এই আয়েই চলে বেশিরভাগ পোনা সংগ্রহকারীর জীবন। বিকল্প কাজের তেমন সুযোগ না থাকায় দীর্ঘদিনের পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ হয় না তাদের। ৭টাতে ১১টা পর্যন্ত মাছ ধরি, হয়তো ১০০ হইল না হয় না, ইতে আমার সংসার চলে। আবার ৩:৩০ উঠি, ৫টা পর্যন্ত, ৬টা পর্যন্ত, এই পর্যন্ত
আমাদের এইভাবে চলে। খুব কষ্টতে রয়েছে এখন। এই বয়স তো হয়ে গেছে, ওইভাবে নদীতে পড়ি, যা টুকটাক 20-50-100 যা হয়। আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ বন্ধে প্রান্তিক এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা তাগিদ মৎস্য কর্মকর্তাদের। সরকারের অনেক ধরনের সাপোর্টিং প্রোগ্রাম রয়েছে, সেই সাপোর্টিং প্রোগ্রামগুলোতে যদি তাদেরকে ইনক্লুড করা হয়, এই লোকগুলো ওই কাজটা থেকে বিরত থাকতে পারে এবং তাদের ওই সময়টা জীবিকার একটা সাপোর্ট হয় তাদের হয়। এটা আমাদের একটা উদ্যোগ রয়েছে। আর পর্যায়ক্রমে তাদেরকে আসলে বিকল্প কর্মসংস্থানের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে আরও অনেক ধরনের মাছের পোনা নষ্ট হয়, তাই পোনা সংগ্রহকারীদের বিকল্প আয়ের ব্যবস্থা হলে মাছের প্রাকৃতিক উৎসগুলো নিরাপদ থাকবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।